তো ভিডিওটা শুরু করার আগে প্রথমত বিগ রেসপেক্ট টু ক্রিস্টিয়ানো রোনাল্ডো, টনি ক্রুজ, টমাস মুলার আর পেপে। তারা হয়তো এবারে হয়তো বলতে কি টনি ক্রুজ অলরেডি ঘোষণা করেই দিয়েছে যে তার লাস্ট ম্যাচ জার্মানি জার্সি গায়ে, টমাস মুলারও ঘোষণা করে দিয়েছে, আর রোনাল্ডো পেপেও হয়তো কিছুদিনের মধ্যে ঘোষণা করে দেবে। তো আমরা হয়তো এই সুপারস্টারদের শেষ দেশের জার্সি গায়ে দেখে ফেললাম খেলতে। তো বিগ রেসপেক্ট। সত্যি বলতে ছোটোবেলা থেকে এনাদের খেলা দেখে আমি বড় হওয়া, বলতে গেলে আমার ফুটবল কেরিয়ার দেখা শুরুটাই হয়েছিল এনাদের খেলা দেখে। কারণ আমি যখন খেলা দেখা শুরু করি তখন এনারা সবাই নিজেদের ক্লাবের হয়ে, দেশের হয়ে ডেবিউ করেছিল, বিশেষ করে রোনাল্ডো। আর টনি ক্রুসের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে, কারণ টনি ক্রুসের খেলা আমার বরাবরই ভালো লাগতো রিয়াল মাদ্রিদ থেকে এবং বায়ার্ন মিউনিক থেকে। প্রথম থেকে যেভাবে বেসিক ফলো করতো, তার বডি স্ট্রাকচার থেকে শুরু করে যেভাবে পাস দেওয়ার অ্যাবিলিটি, যেভাবে খেলাটাকে একদম প্রপার ফুটবলের সায়েন্স অনুযায়ী খেলতো, একদম বডি স্ট্রেট থেকে যেভাবে পাস দেওয়া, মানে এই টনি ক্রুস শিখিয়েছে যে ফুটবলের বেসিক জিনিস ফলো করলেও যে এত বড় প্লেয়ার হওয়া যায়। তো বিগ রেসপেক্ট। আর রোনাল্ডোকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, আর সবথেকে বেস্ট গোল স্কোরার ফুটবলের কেরিয়ারে। একটা প্রপার নাম্বার 9 না হওয়া সত্ত্বেও সবথেকে বেশি গোল করেছে রোনাল্ডো। তো সেক্ষেত্রে বিগ রেসপেক্ট। টমাস মুলারেরও অবদান জার্মানির হয়ে এবং বায়ার্ন মিউনিকের হয়ে অনস্বীকার্য। এবং পেপে এই বয়সেও যেভাবে খেলছে, যে কোনো ইয়াংস্টার ডিফেন্ডারদের হার মানিয়ে দেবে। আমার চোখে দেখা এইবারের ইউরোর কিন্তু বেস্ট ডিফেন্ডার পেপে, নো ডাউট। তো এইগুলো গেল তো ইমোশনাল কথাবার্তা। বাট এবারে আমি গেমে আসি। গেমে আজকে দুটো বিষয় আলোচনা করব। প্রথম ম্যাচটা আলোচনা করব পর্তুগাল আর ফ্রান্স, যেটা কালকে রাতে হয়েছে। দেন তারপরে ম্যাচটা আলোচনা করব জার্মানি আর স্পেন। সবাই খেলাটা দেখেছেন। আমি জাস্ট বলতে চাই যে লাস্ট আপনারা কবে দেখেছেন যে টিমের রোনাল্ডো আছে, বিশেষ করে পর্তুগালের জার্সি গায়ে, যেখান থেকে ফ্রি কিক, ডাইরেক্ট ফ্রি কিক থেকে রোনাল্ডো না মেরে অন্য প্লেয়ার মারছে? এইটা কি, এই সাহসটা কে দেখিয়েছিল? জাস্ট একবার ইমাজিন করুন, আর্জেন্টিনার জার্সি গায়ে মেসি ফ্রি কিক নিতে তৈরি, আর গ্যারাঞ্চো ফট করে ফ্রি কিকটা মেরে দিল, তার রড্রিগো ডি পল থেকে খেয়ে নেবে। আর্জেন্টিনার বিভিন্ন প্লেয়ার তো গ্যারাঞ্চোকে খেয়ে নেবে। সেক্ষেত্রে রোনাল্ডো থাকাকালীন ফ্রি কিকটা অন্য কেউ কী করে মারে? এইটাই হচ্ছে ব্যাপার। এই ব্রুনো ফার্নান্ডেস যে এত মানে ওভার হাইপ, আমি একে ওভার হাইপ প্লেয়ার মনে করি। এর কোনো রকম, হয়তো বড় প্লেয়ার ম্যানচেস্টার ইউনাইটেডও অনেক কিছু করেছে, বাট দেশের জার্সি গায়ে ফল তার জিরো। কোনো রকম কোনো এরিয়াল বল জেতেনি অ্যাজ আ মিডফিল্ডার। অপোনেন্টের খেলাটাকে স্টপ করা, তার ব্রেক করা তার কাজ, সেটাও করতে পারেনি। যেটা মেন কাজ তার থ্রু বল দেওয়া, সেটাও করতে পারেনি। আর সবথেকে বড় কথা, ব্যাচের সবথেকে সহজতর সুযোগ নষ্ট করেছে ব্রুনো ফার্নান্ডেস। জোয়াও ক্যান্সেলোর অসাধারণ একটা থ্রু বল ডিফেন্সিভ পাস, সেখান থেকে ব্রুনো ফার্নান্ডেস গোলকিপারকে 1:1 পেয়েও কিন্তু মিস করেছে। এখানেই বলতে হয় যে এই প্লেয়ারটা তাহলে কী করে সাহস পায় ফ্রি কিক নেওয়ার ক্ষেত্রে। সত্যি রোনাল্ডোর জন্য খারাপ লাগছে। আমি জানি না রোনাল্ডো পরের ওয়ার্ল্ড কাপটা খেলবে কিনা, বাট আমি অ্যাজ আ ফুটবল ফ্যান আমি চাই রোনাল্ডো যাতে পরের ওয়ার্ল্ড কাপটা না খেলে, কারণ এই টিমে রোনাল্ডোর কোনো রেসপেক্ট নেই। রোনাল্ডো একা মাঠে শুধু ঘুরে বেরিয়েছে। হয়তো পর্তুগাল তাই জন্য 10 জনে খেলেছে, রোনাল্ডো কালকে পুরো অফ, আর রোনাল্ডোকে খেলানোই হয়নি। আর রোনাল্ডোর সাথে যেটা করা হয়েছে সেটা দেখা যাচ্ছে চোখে। আগের ম্যাচে রোনাল্ডো কাঁদছিল, বিভিন্ন রকমভাবে কোনো রকমভাবে সহানুভূতি দেখানো, হয়তো ক্যামেরার সামনে এইসব, বাট ভেতর কালকে আমরা অবশ্য চোখের সামনে দেখতে পেলাম যে ফ্রি কিক নেওয়ার সময় জিনিসটা কী হলো, আর খেলার সময় পুরো খেলার সময় সেটাও কী হলো। তো আমার মতে রোনাল্ডোর জার্সিটাকে রেখে দেওয়া উচিত পর্তুগালের, এবং ফুটবল থেকে পর্তুগালের থেকে অবশ্যই ন্যাশনাল জার্সিকে দেওয়া উচিত, কারণ রোনাল্ডোর কিছু দেওয়ার নেই। সে অলরেডি পর্তুগালকে ইউরো এবং নেশনস লিগ দিয়েছে, রোনাল্ডোর আর কিছু দেওয়ার নেই। এবারে যদি আসি ম্যাচের ব্যাপারে, তাহলে আমি ট্যাকটিক্যাল অ্যানালিসিস করি। আমি বেশি কথা বলতে চাই না, জাস্ট ম্যাচের ব্যাপারে বলতে চাই কী হয়েছে। আচ্ছা, ফ্রান্স আর পর্তুগালের ম্যাচে প্রথমেই কিন্তু পর্তুগাল ভালো অ্যাটাক করছিল। ফ্রান্স হয়তো একটা সুযোগ পেয়েছিল 19 মিনিটের মাথায়, বাট পর্তুগালের অ্যাটাকের ধারটা বেশি ছিল। ম্যাচ ওয়াইজ দেখতে গেলে ম্যাচটা অনেকটা বোরিং ম্যাচ ছিল পর্তুগালের। আমি প্রথম থেকেই বলছিলাম পর্তুগালের বিল্ড আপ কিন্তু প্রচুর স্লো। তারা নিজেদের মধ্যে পাস খেলে এত সময় লাগায়, রোনাল্ডো ঘুরে বেরিয়েছে, রোনাল্ডো হাত দেখাচ্ছে, অফসাইড পজিশনে চলে যাচ্ছে, তাও তাকে পাস দেওয়া হচ্ছে না, কারণ তাদের বিল্ড আপ প্লে এত স্লো। কিন্তু যদি ম্যাচের শুরুতে দেখা যায়, বাঁ দিকের চ্যানেল যেটা আমাদের নুনো মেন্ডেস এবং রাফায়েল লিয়াও, আমি বলতে চাই রাফায়েল লিয়াও কিন্তু পর্তুগালের পরবর্তী ফিউচার স্টার হতে চলেছে। অনেক প্লেয়ার আছে, বাট আমার চোখে দেখা সবথেকে যা খেলা চোখে লেগেছে সেটা হচ্ছে অবশ্যই রাফায়েল লিয়াও বাঁদিক থেকে যেভাবে আক্রমণ করে জুয়েল কোন্ডেকে উঠতে পর্যন্ত দেয়নি, রাফায়েল লিয়াও যে অ্যাটাকটা করেছে। আর সেই কারণে পর্তুগাল কিন্তু অনেক সুযোগ পেয়েছিল।
বাট সেটা কাজে লাগাতে পারেনি, ম্যাচে সহজতর সুযোগ পেয়েছিল ব্রুনো ফার্নান্দেজ, যেটা আগেও বললাম। বাট এইটাই একটা কোচের দিদিয়ার দেশা কেন ওয়ার্ল্ড কাপ জিতেছে, তার কাছে বড় প্লেয়ার বলেই ছিল না, সে তার ট্যাকটিক্সও আছে। সে দেখছে বাঁদিকটা লিয়াও এবং নুনো মেন্ডেস পরস্পর আক্রমণ করে যাচ্ছে, ওই জায়গাটা আটকানোর জন্য সে কি করলো, সে গ্রিজম্যানকে তুলে নিল। 4-2-1-3 4-2 যে ফরমেশনটা তারা ছিল, 4-3-1-2 ফরমেশন, দুটো স্ট্রাইকারে কে ছিল, কোয়ালোমানি আর এমবাপে। সেক্ষেত্রে গ্রিজম্যান ছিল তাদের অ্যাটাকিং মিড। ও কি করলো, গ্রিজম্যানকে তুলে দিল, ডান দিকে ব্যবহার করলো ডেমবেলেকে, 4-3-3 প্রপার ফরমেশনে চলে গেল, যার ফলে উইং হলো। আর ডেমবেলে যেহেতু চলে এলো, সেক্ষেত্রে নুনো মেন্ডেস কিন্তু আর উঠতে পারলো না। সেখানে আমরা দেখলাম সেকেন্ড হাফে লিয়াও কিন্তু পুরো অফ হয়ে গেল, কারণ লিয়াও একা কিছু করছিল না, নুনো মেন্ডেসের সাথে লিঙ্ক আপ প্লে করে লিয়াও এগোচ্ছিল। ডেমবেলেকে নামালো, ডেমবেলে ডান দিক থেকে পুরো অ্যাটাক করতে থাকলো, যার কারণে নুনো মেন্ডেস চাপে পড়ে গেল, নুনো মেন্ডেস কিন্তু আর উঠতে পারলো না। এইগুলোই কোচের ট্যাকটিক্স, এইগুলোই ম্যাচে কোচেরা ভাবে কিভাবে কি করবে। সে গ্রিজম্যানকে তুলে এলো, গ্রিজম্যান কিন্তু অফ কালার ছিল। তো এই জন্য প্রথম থেকেই ফ্রান্স ভেবেছিল আমরা পেনাল্টি শুট আউট অব্দি যাবো। তারা কিন্তু পেনাল্টি প্র্যাকটিসও করেছে, যখন তারা টাইব্রেকারে পেনাল্টি মারছিল তখনই কিন্তু দেখা যাচ্ছিল তারা কীভাবে পেনাল্টি, ডিয়াগো কোস্তার বিরুদ্ধে কীভাবে তারা পেনাল্টি মারছে। প্রত্যেক কটা বল কিন্তু সাইড নেটে গিয়ে ঠেকছে, গোলের ভেতর থেকে কোণে গিয়ে ঠেকছে, টপ অফ দ্য জালে গিয়ে ঠেকছে। তো সেক্ষেত্রে কিন্তু ফ্রান্স ভেবেই নিয়েছিল যে তারা কিন্তু পেনাল্টি শুট আউটে যাবে, যেহেতু এমবাপের চোট, যেহেতু টিমের মধ্যে কম্বিনেশন ঠিকঠাক হচ্ছে না, ভালো খেলতে পারছে না, সেহেতু তারা এই পন্থাতেই নেমেছিল। বাট তারপরে রোনাল্ডো যে চান্সটা মিস করে, এইটা আশা করা যায় না রোনাল্ডোর থেকে। রোনাল্ডোর বয়স হয়েছে আমরা জানি, বাট পেপেও কিন্তু বয়স হিসাবে খেলছে। রোনাল্ডোর এই গোলটা করা অবশ্যই উচিত ছিল, যেটা রোনাল্ডো হেলায় হারিয়ে দিল। তো পর্তুগাল কিন্তু টাইব্রেকারে আমাদের জোয়াও ফিলিক্স, সে কিন্তু পেনাল্টি মিস করে, টাইব্রেকার মিস করে, যার ফলে ফ্রান্স কিন্তু 5টাতে 5টাই মেরে দেয়। যে ডিয়াগো কস্তা আগের ম্যাচে হিরো ছিল, সে কিন্তু 5টাতে 5টা গোলই খেয়ে যায়। রোনাল্ডোর আর কিছু দেওয়ার নেই, রোনাল্ডোর জন্য খারাপ লাগছে, পেপের জন্য খারাপ লাগছে। পেপে আজকে মাঠের মধ্যে সবথেকে বেস্ট প্লেয়ার ছিল, বাট যেভাবে সালিবা আর উপমাগানো রোনাল্ডোকে কভার করেছিল, রোনাল্ডোর কিছু করার ছিল না। পর্তুগাল প্রায় 10 জনেই খেলছিল, কারণ রোনাল্ডো বলটাই পাচ্ছিল না। আর রোনাল্ডো কিন্তু প্রপার 9 নয়, রিয়াল মাদ্রিডের হয়ে কিন্তু আমি কেন বলি মার্সেলো অনেক বড় প্লেয়ার, অনেক আমার চোখে দেখা তো লেফট ব্যাকের মধ্যে টপ 2 এর মধ্যে মার্সেলো থাকবেই, কারণ মার্সেলো কিন্তু পুরো এরিয়াটা কভার করতো। রোনাল্ডো কিন্তু লেফট উইংয়ে খেলতো, রোনাল্ডো কিন্তু গোলের দিকে শিফট করতো, বেনজেমার সাথে ডবল স্ট্রাইকারে হয়ে যেত। মার্সেলো পুরো বাঁদিকটা কভার করতো, থ্রু আউট লেফট উইং থেকে লেফট ব্যাক পর্যন্ত। সেই জন্য রোনাল্ডো গোল করার ক্ষমতা পেতে, এখান থেকে কিন্তু নুনো মেন্ডেস সেটা পারলো না। আর রোনাল্ডো কিন্তু প্রপার 9 নয় বলেই কিন্তু পর্তুগালের অসুবিধা হলো। আর ব্রুনো ফার্নান্ডেস আর বার্নার্ডো সিলভা টোটালি অফ, সে কারণে কিন্তু পর্তুগালকে সাফার করতে হলো। আর এবারে আসি কালকের প্রথম ম্যাচ, যেটা ছিল স্পেন আর জার্মানি। আচ্ছা, এই ম্যাচটা দেখেনি এমন কেউ নেই কোনো ফুটবল প্রেমী, সবাই কালকে দেখেছিল। আর এই ম্যাচটা কিন্তু আমি আগেও বলেছি, এটা কিন্তু ইউরোর ফাইনাল, সেটা কিন্তু কোয়ার্টার ফাইনাল আমরা দেখে নিচ্ছি। এই ইউরোর দুটো বেস্ট টিম কালকে কিন্তু খেলেছে, আর কি খেলাটা না হয়েছে। কালকে প্রথম ম্যাচ যা দেখে নিয়েছিলাম না, সেকেন্ড ম্যাচে সেই জিনিসটা পাচ্ছিলাম না বলে ম্যাচটা বোরিং লাগছিল। বাট প্রথম ম্যাচের মধ্যে যে ইন্টেন্সিটি ছিল, যে মানে এত অ্যাগ্রেসিভভাবে জার্মানি নেমেছিল, যে অ্যাগ্রেশন দিয়ে তারা ফাউল করছিল, দেখা যায় তারা জেতার জন্য নেমেছিল। পেড্রি চোট হয়ে যাওয়ার পরে ড্যানি ওলমোকে মাঠে নামায়, এবং ড্যানি ওলমো কিন্তু প্রমাণ করে দেয় যে কোচের সিদ্ধান্তটা ভুল না, সে কিন্তু গোল করে দেয়। আর ইয়ামাল 16 বছর বয়সে, আমি মনে পড়াশোনা করতাম, এখনকার ছেলেরা পড়াশোনা করছে, খেলাধুলা করছে মাঠে, সে ইউরো কাপ খেলছে। আর কি খেলছে, অলরেডি সে 4টে অ্যাসিস্ট করে ফেলেছে। আর যে বলটা রেখেছে পিছন থেকে আসা অলমোর জন্য, মনে করিয়ে দিল সেই মেসির গোলটা। সত্যি দূর থেকে এরকম গোল হল না, মনে হয় যেন একটা দারুণ গোল হয়। যেভাবে বলটা সাজিয়ে দিয়েছে, প্লেটে সাজিয়ে দিয়েছে, এরাও গোলটা করো, ড্যানি ওলমো গোল করে দিয়ে বেরিয়ে যায়। বাট জার্মানি যে সুযোগটা পেয়েছিল, আর এইটা কেন পেনাল্টি নয়, এটা কেন হ্যান্ডবল নয়, কেন পেনাল্টি নয়, একটা রেফারি এত ভুল সিদ্ধান্ত কি করে দিতে পারে, যেখানে ভিএআর আছে? এটা তো অফসাইড রেফারি দেয়নি, অফসাইড হলে মানা যেত, অফসাইড তো দেয়নি, তাহলে কেন পেনাল্টি নয়? শরীর থেকেও তো হাতটা দূরে আছে, বলটা হাতে গোল বাউন্স হাত দিয়ে আটকেছে, এটা অবশ্যই পেনাল্টি হওয়া উচিত ছিল। এই ভুলভাল সিদ্ধান্তের জন্য কিন্তু একটা টিমকে সাফার করতে হয়। জার্মানি তারপরেও কিন্তু গোল শোধ করে, তারা কিন্তু একদম 89 মিনিটে ওয়ার্স কিন্তু গোল শোধ করে। কিন্তু সেই লাস্ট পর্যন্ত কিন্তু স্পেন অলরেডি, যেখানে 30 মিনিটের মধ্যে কিন্তু আবার তারা গোল করে জিতিয়ে দেয় স্পেনকে। তো জার্মানি কিন্তু ইউরো থেকে তারা বিদায় নিল। আর জার্মানি কিন্তু এবারে অনেকটা ইমপ্রেসিভ ফুটবল খেলেছিল। আমার মনে হচ্ছিল জার্মানি এবারে ফাইনালটা খেলবে, হয়তো জিতেও যেতে পারে ঘরের মাঠে, আমি বলেওছিলাম, বাট আমি ভুল প্রমাণিত হলাম। বাট স্পেন কালকে ডিজার্ভ করতো জেতাটা, স্পেন কালকে খেলেছিল ভালো, বাট স্পেনেরও কালকে ভুল ছিল। তারা কিন্তু 70 মিনিটের পরে কমপ্লিটলি ডিফেন্সে চলে আসে, তারা ইয়ামালকে তুলে নেয়, নিকো উইলিয়ামসকে তুলে নেয়।
এরমভাবে করলে কিন্তু হবে না। সামনে তোমার প্রতিপক্ষ ফ্রান্স, তোমাকে কিন্তু ভালো খেলতে হবে। তুমি এত ডিফেন্সিভ চলে গেলে কিন্তু হবে না। তারা কিন্তু কারবাহালের সার্ভিস পাবে না, তারা কিন্তু নিকো উইলিয়ামসের সার্ভিস পাবে না, তারা কিন্তু ইয়ামালের সার্ভিস পাবে না। স্পেন কী করে ফ্রান্সকে হারাবে সেটাও চিন্তার ব্যাপার হয়ে থাকবে। বাট নো ডাউট একটা কথা বলতেই হয়, কালকে স্পেন ভালো ফুটবল খেলেছে, জার্মানিও ভালো ফুটবল খেলেছে। শুধুমাত্র বাজে রেফারিংয়ের জন্য কালকে কিন্তু জার্মানিকে ভুগতে হলো। আর টনি ক্রুজের শেষ ম্যাচ দেখে ফেললাম, টমাস মুলারের শেষ ম্যাচ দেখে ফেললাম। সত্যি এই প্লেয়ারগুলো আমাদের কিন্তু দারুণ দারুণ ফুটবল উপহার দিয়েছে। আমরা এদের ফুটবল পিচে অবশ্যই মিস করবো। পরবর্তী হয়তো ম্যানেজার হয়ে সবাই আসবে, বাট ফুটবল মাঠে খেলা দেখার প্লেয়ার হিসাবে খেলা দেখার যে মজা, সেটা কিন্তু অ্যাজ আ ম্যানেজার বা অ্যাজ আ সাপোর্ট স্টাফে থাকে না। তো এই ছিল আজকের বিশ্লেষণ। আপনাদের কি মতামত আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। একটা লাইক এবং অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।